আসুন এবার এই রাজ্যের কথা একটু বলি। এই রাজ্যের বেকাররা দিশেহারা, সারা ভারতবর্ষের বেকারই দিশেহারা। আমি জানতে চাই, শিক্ষিত বেকাররা পিপিএসসি পরীক্ষা দেয়, একটা পরীক্ষার ইন্টারভিউ হয়, এটা সম্পন্ন হতে হতে মিনিমাম 4-5 বছর লেগে যায়। এখনো এরকম অনেক ইন্টারভিউ রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3 বছর হয়ে গেছে, পরীক্ষা হয়নি। পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়নি, 3-4 বছর হয়ে গেছে। এমন বহু পরীক্ষা রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষিত ছেলে তিনি 4-5 বছরের যে সময়টা যে নষ্ট হলো, মানিক সাহা কিংবা বিজেপি এনাকে ফিরিয়ে দিতে পারবে? তাদের মূল্যবান জীবনের 5 বছরের সময় ফিরিয়ে দিতে পারবে কি? পারবে? কত পরীক্ষার্থী বসে ত্রিপুরা রাজ্যে? পিপিএসসি পরীক্ষায় কত পরীক্ষার্থী? অথচ ইউপিএসসি যখন পরীক্ষা হয়, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স ওদের শিডিউল, ওদের কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে, তার শিডিউল বের করে দেওয়া হয়। আর আমার এই রাজ্যে কিছুই নাই, কিছুই নাই। বিভিন্ন দপ্তরে সেই ভাজপা সরকার আসার পর গত 7 বছরে 30,000-এর অধিক বাজেটে গ্রান্টস দেখলে বোঝা যায় 30,000-এর অধিক রিটায়ারমেন্টে গেছে। ডিআরএস এর কথা বলছি না, শুধু রিটায়ারমেন্টে গেছে 30,000-এর অধিক। তাছাড়া ভলেন্টারি সার্ভিস, গভর্নমেন্ট রিটায়ার সার্ভিস, ডিআরএস নিয়েছে এরকম কয়েক হাজার বিভিন্ন পোস্টের এরা খালি পড়ে রয়েছে। চাকরি কত 7 বছরে কত ভালো হয়েছে? রেগুলার, ইরেগুলার, আউটসোর্সিং সমস্ত কিছু মিলে তাদের বক্তব্য যদি সত্য কথা ধরে নিই, মাত্র 13,000 চাকরি হয়েছে। 30,000 রিটায়ারমেন্ট গেছে, বিআরএস গেছে আরো অনেক। 7 বছরে মাত্র তাদের বক্তব্য, তাদের কথাটা যদি সত্য ধরে নিই, মাত্র 13,000 শূন্য পদ পূরণ করা হয়েছে। বাকি তো 1 বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায়। আবার নতুন করে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। আর একজন মন্ত্রী, আমার স্নেহধন্য মন্ত্রী, তাকে দিয়ে সমস্ত বলানো হয়। তাকে ভুল বুঝবেন না, তাকে দিয়ে বলানো হয় কি অমুক ডিপার্টমেন্টে এতটা পদে সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, আমরা বেকার এত গ্রুপ পোস্টের সিদ্ধান্ত, বাস এরকম বহু অ্যানাউন্সমেন্ট যেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারেনি, এমন অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, এখন অব্দি হয়নি। এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? তো বেকার বিরোধী সরকার, করাপশনে ছেয়ে আছে। ভাই বন্ধুর সরকার, বর্তমান যে সরকারটা চলছে, এটা ভাইয়ের সরকার, এটা বন্ধুর সরকার। বন্ধু আছে মহাকরণে বসে, ভাই আছে নানা খেলার জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিফারির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে। কাজে আমরা বলে থেকে ভাই বন্ধুর সরকার, লুটপাটের সরকার, কমিশন খোরের সরকার। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, একটা আমরা সত্য কথাটাই বলতে পারি না বুঝিয়ে, আর আমি মিথ্যা আশ্রমে নেইও না। আমি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছি, বিকাশ হয়েছে বিকাশদের মতো লোকদের, সবকা বিকাশ, ওই বিকাশদের মতো লোকদের বিকাশ হয়েছে, অন্যদের না। মানহানি মামলা করুন। এখন বলছে আউটসাইড দ্য কোর্ট বয়ে গেলে শেষ করতে আমি চাই, কেস করছেন, কেস চলুন। আমি কেন রফা দফা করবো? কেন আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করবো? কেস তো টিকবেই না। আমি যা বলি সত্য করে বলেছি। ঘুম থেকে উঠে জায়গার দালালি চলছে, ক্রয় করবে টাকা দিতে হবে, যে কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করবে টাকা দিতে হবে, বাড়ি করবে ইট বালু সিমেন্ট
প্রত্যেক জায়গায় সিন্ডিকেট, বার্তা কর্মী সকালবেলা আমি বলতে প্রেসিডেন্ট কি সেকেন্ড দিকে এসো বাবু, আপনি নাকি বাড়ি কবেন শুনছি। হ্যাঁ, আমরা ইট বালু সিমেন্ট আমরা দিব, কিন্তু ইট বালু সিমেন্ট রড আমরা কিন্তু দিব। মানুষের আতঙ্কে ভয়ে আচ্ছা বাবু ঠিক আছে তোমরাই দিও, এই তো চলছে। সর্বত্র জুলুমবাজি, অত্যাচার, কমিশন খোর, দালালি, এগুলো নির্দিদায়। এমন অনেক জায়গা আছে যাবেন, পিপলাসা আমাদের এখান থেকে বেশি দূর না, এই মুনলাইট রেস্টুরেন্টটা একটু বড়ই, একটা দিলীপ দেবমা একটা লোক আছে, তার এই যে ত্রিপুরা info.com, এরপরে হলিক্রস দুর্জয়নগর, হলিক্রস স্কুলের আগে বা দিকে যতগুলো জায়গায় এখানে একটা হোটেল বানাইটা ছিল, কতটুকু হয়েছে এই জায়গাটা দিলীপ দেব বর্মা। এটা অবশ্য বর্তমান সরকারের না, এটা হচ্ছে বাম সরকারের জমানায় তার জায়গা। তার কাছে পর্চা আছে, পরে যে সব পর্চা ক্যান্সেল করে তার নামে সরকারের নামে করে লেগেছে। কেস চলছে। এরকম ঘটনা বহু জায়গায় রয়েছে, বহু জায়গায় সারা ত্রিপুরা জুড়ে। অমুকের নামের জায়গা, সে হয়তো কলকাতা, সে হয়তো বাংলাদেশ থাকে, সে হয়তো ওই জায়গায় থাকে, আয়ে দেখতেছে ঘুমা আমার জায়গা, আমার দিন নাম নাই, পর্চা নাই, আরেক নামের পর্চা হয়ে গেছে, সরকারি জায়গা অন্য নামে করে দিতেছে। এই সমানে চলছে বন্ধুরা, সমানে চলছে। এডিসি নিয়ে দুইটা কথা বলতে হয়। এডিসি 1984 সালে 23 আগস্ট ইন্দিরা গান্ধী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, আপনারা জানেন, সংবিধান সংশোধনের মাধ্যমে 6 শিডিউল তৈরি করেছে। কি এখন সময় এসছে, 72তম সংবিধান সংশোধন হয়েছে পঞ্চায়েত। আচ্ছা কিছু না, এখানে একজনের শরীরটা খারাপ হয়েছে, এত হইচুকর এখানে এভাবে একটু মাথা ঘুরেছে, সুগার ফল করে কিছু না, অ্যাটেন্ডেন্ট হয়েছে, আমার ভলান্টিয়ারটা গেছে, কিছু ভালো কিছু। এখানে যারা ভলান্টিয়ার আছেন একটু সুস্থতা করে। তো কি যে কথাটা বলছিলাম, আরবান অ্যামেন্ডমেন্ট 73তম 74তম সংবিধান সংশোধন হয়েছে। মনমোহন সিং সরকার ভাবলেন 2011 সালে যে নর্থ ইস্টার্নের 4টি রাজ্যের মধ্যে 6 শিডিউল জারি আছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, এই 4টির মধ্যে 6 শিডিউল আছে। কাজে এদেরকেও যদি আমরা অ্যামেন্ডমেন্ট না আনি, তাহলে তো ওখানে সঠিকভাবে এম্পাওয়ারমেন্ট, জনজাতিদের এম্পাওয়ারমেন্ট, আদিবাসীদের এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভাবে চলতে হবে। এখন আমি দেখছি ভিলেজ কমিটি নির্বাচন চাই করে একটা লোকের একটা পার্টি স্লোগান তুলছে। আমি বললাম क्या मजाक है, आपको चुनाव आप चुनाव के नाम पे क्यों ये इन सबको आप गुमराह कर रहे हो? क्यों क्या हुआ? अब जब भी चुनाव करने से तो सिंगल टाइप बजट कमेटी होगा, और 125th अमेंडमेंट बिल अगर पास हो जाए पार्लियामेंट में, তাহলে তো 30 স্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন হবে। 30 মানে হচ্ছে ফান্ড খুব বেশি হবে, রাং বেশি যাবে, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হবে, সামাজিক দিক দিয়ে তারা নিজেদের তারা শক্তি অর্জন করবে। সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যে সত্যিকারের মূল মন্ত্র হয়ে থাকে কোন রাজনৈতিক দলের, আপনার অনেক অপেক্ষা করেছেন, ওয়েট করুন। Let us put mount pressure upon the central government to implement 126th amendment bill, which was introduced in the parliament in 2026 of March, 5 March 2020 সালে। কংগ্রেসের যে স্বপ্ন 125তম সংবিধান সংশোধন বিল, সেটা পার্লামেন্টে উত্থাপিত হয়েছে বিজেপি সরকার দ্বারা। 5 বছর পেরিয়ে গেল, কতখানি আদিবাসী বিরোধিতা মানসিকতা এদের। 5 বছর পার হয়ে গেল, এই বিলটা এখন প্রায় মৃত, আবার রিইন্ট্রোডিউস করতে হবে পার্লামেন্টে।
তারপরে পাস চলবে। তাহলে কি জবাব বন্ধুরা? যারা बीजेपी को पितृ जाति गोष्ठी प्रत्येक लीडर का क्षेत्र में सवाल पूछ सकता हूं, जवाब मांगिए इनसे कि हमारा अधिकार, हमारा विलेज कमिटी 30 विलेज कमिटी জন্য সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল এমপাওয়ারমেন্টের জন্য 5 মার্চ 2020 পার্লামেন্ট মধ্যে যে বিল উত্থাপিত হয়েছে কংগ্রেসের প্রেসারের প্রেক্ষিতে, এটা কেন এখনো পাস করা হলো না? কিছুদিন পূর্বে আমাদের ডেপুটি লিডার गौरव गोगोई पार्लियामेंट में उत्थापित করেছে যে क्या हुआ 2020 5 मार्च को आपने ये बिल इंट्रोड्यूस किया, 125th अमेंडमेंट बिल, काहे को इतना दिन लग गया इसको पास करवाने में? अभी तो नूतन এখন पार्लियामेंट আবার इससे আবার নতুন করে इंट्रोड्यूस করতে হবে, करवाओ। ये 4 स्टेट का आदिवासी लोग मांगता है कि एबीसी मोर एम्पावरमेंट हो, इनको अर्थनैतिक व्यवस्था सुदृढ़ हो। आप करिए, কোথায় সব সরকার? বিধানসভায় দাঁড়িয়ে আমরা 3 বিধায়ক কর্পোরেট ভাষা রোমান স্ক্রিপ্টের দাবি জানিয়েছি সরকারের কাছে। খুব কষ্ট লাগলো যেদিন যে ওই আঞ্চলিক দলের যারা 13 জন বিধায়ক, মন্ত্রী সহ 13 জন বিধায়ক এই ডিমান্ডটাকে একজন দাঁড়িয়ে সমর্থন করলেন না। मतलब बाहर में टीएसएफ द्वारा गांधी स्टेच्यू के सामने प्ले कार्ड रोमन स्क्रिप्टे भाषा रोमन स्क्रिप्टे भाषा चाहिए, रोमन स्क्रिप्टे भाषा चाहिए। तो मैं तो सवाल उठाया, मैं तो दावी रखा आपके पक्ष, तो क्यों आपका पिपरासा का जो 13 बंदा है जो आप लोग के वोट द्वारा निर्वाचित होकर विधानसभा में प्रवेश किया, वो हमारा मांग को क्यों समर्थन नहीं किया? क्या आप लोग नहीं पूछेंगे? क्या पूछना पड़ेगा? जिज्ञेस করবেন না। আচ্ছা, কিছুদিন আগে এখানে জেপি নাড্ডা সাহেব গত পরশুদিন ঘোষণা দিয়ে গেছে, আমি এগুলো যাই না, এসব জুমলা। 10ম পাস করলে স্কুটি পাইব, বুঝছে না? সাংবাদিক বন্ধুদের আমি জিজ্ঞেস করতে চাই, বাইরে बोर्ड किसे 12 किसे ना 10 तो बोर्ड में जो पास होगा तो सब तो 10 का से बोर्ड मतलब 10 भी बोर्ड है, 12 भी बोर्ड है। 12 क्लास का उच्चारण नहीं हुआ, जब बोर्ड एग्जाम जो पास होगा स्कूटी मिलेगा। तो 10 तो बोर्ड 16 বছর 10 ক্লাস পাস করে 16 বছর স্কুটি দিব, সময়টা পারবো না। এবং জুমলা ঘোষণা হলে চিফ মিনিস্টার এবং দিদের খাদ্যমন্ত্রী এখনো খাদ্যমন্ত্রী রেশনের মাধ্যমে মশলা, চা, তেল, সরষের তেল, বিভিন্ন মশলা, ঘি, কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না? আসেনি হবে ব্যবস্থাটা? এখন পাননি ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন, জিজ্ঞেস করতে চায়, পা বন্ধ। কারণ কি জানেন? আমি এখানে এই জায়গাটা খাদ্যমন্ত্রীর দোষ দিব না। 3 বার ফাইল গেছে, 3 বার ফাইল গেছে ক্যাবিনেট থেকে টার্ন ডাউন হয়ে পড়ে। কারণ কি জানেননি? সরকারের 1 টাকাও লাগে না কিন্তু। তাহলে ফাইলটা ফেরত হয়ে গেলে ক্যাবিনেট থেকে, ক্যাবিনেটের আগে ওই বন্ধুর কাছে যাওয়া লাগে। ওই যে মহাটন একটা বন্ধু বয়াই রাখছে, ওই বন্ধুর কাছে যাওয়া লাগে। এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব, বন্ধুর কাছে গেলে বলব, ও তুমি তো দিবা, তুমি তো টেন্ডারটা পাইছো, দিব তোমার আমরা বাগাগত হয়ে এলাম, আমরা কমিশনগত হয়ে এলাম। এই তো চলছে, তাকে বাগাও দেয় না। খারাপ রাস্তা রেশনের মাধ্যমে তেল, মশলা পাতি, আরো ঘি যা যা পাইতে এগুলো বন্ধ হয়ে দিচ্ছে, বুঝছেন তো? তো এই সরকারটা, আমি যদি বলি দুর্নীতি আপাত মস্তক, দেশাই সাহিত্য পরিসংখ্যান দিয়ে হয়ে গেছে,
আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত, আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত। আমাদের কন্তন কিছুদিন আগে পুষ্পবন্ত প্যালেস ক্রিয়া দেখলাম ধর্ণা টর্ণা, হ্যাঁ ঠিক আছে, গভর্নমেন্টের, এটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, যারা করছে আউট অফ ইমোশনাল ডিমান্ড করছে, এটা আমাদের ইমোশন জড়িত হয়েছে। কিছুদিন আগে দ্রৌপদী মুর্মুরে দিয়ে না একটা মিউজিয়াম করার জন্য টাকাও স্যাংশন করা হয়েছে। হঠাৎ করে এই সাংবাদিক শুনো, হঠাৎ করে এমন কি তোর পরিস্থিতি হলো যেটা কাজ দিতে দিকে আমাদের রাজ্যের মধ্যে সত্য করে হেরিটেজ লাইক প্রপার্টি কি কি আছে? হেরিটেজ প্রপার্টি কি কি আছে? একটা হচ্ছে রাজবাড়ি, ইউনেস্কো দ্বারা স্বীকৃত হইল গিয়ে ওই যে আমাদের ওই কুলকপি, ঠিক আছে, রাজবাড়ি, পুষ্পন্ত প্যালেস, মানে হেরিটেজ লাইক, স্বীকৃত না, হেরিটেজ লাইক প্রপার্টি গভর্নমেন্ট হয়। জয়পুর থেকে আরম্ভ করে বহু রাজরাজার মহলগুলো 7 স্টার 5 স্টার হোটেল করছে। তাহলে এইগুলো সবগুলো কিন্তু পাবলিক মানে প্রাইভেট প্রপার্টি। আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার নলেজটা আমি এনক্রিজ করতে চাই। আমার একটা প্রপার্টি যেখানে গভর্নমেন্ট প্রপার্টি সারা দেশের মধ্যে হেরিটেজ প্রপার্টি যেটা প্রাইভেট পার্টি দিয়ে দেওয়া হয়েছে, একটা আমার জায়গায় আমার ভুল হতে পারে। আই ওয়ান্ট টু বি এনরিচ, কারেক্ট ইফ আই এম রং। আমি বন্ধুদের, বিজেপি বন্ধুদেরও কমো যে হেরিটেজ লাইক প্রপার্টি ওর হেরিটেজ প্রপার্টি এমন যদি কোনো সরকার প্রাইভেট পার্টি দিয়ে দিচ্ছে তাহলে হিতে দিত বিধিকা। আমার এই রাজবাড়িতে দিতে পারবে, এই রাজবাড়িতে 7 স্টার হোটেল হইব।